আমরা জানার অপেক্ষায় অধীর আগ্রহে তাকিয়ে আছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক এবং একমাত্র বিরোধী কণ্ঠ, যিনি দলিত আদিবাসী পিছলে বর্গের মানুষের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন। এখন ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখবেন। হ্যালো, হ্যালো। যারা এখনো রক্ত দিতে বাকি আছে, আপনারা মনস্থির করেছেন রক্ত দেবেন, তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে এখন আপনারা কেউ লাঞ্চ করবেন না, ভারী খাবার কেউ খাবেন না। কারণ খেয়ে এসে কেউ যদি রক্ত দিতে চান তাহলে রক্ত আমাদের যারা দায়িত্বশীলেরা আছে তারা রক্ত নেবে না, খালি পেটে রক্তটা দিতে হয়। বন্ধুগণ, আপনারা জানেন বালিতপাড়ার বুথ কমিটির উদ্যোগে আজকে একটা রক্তদান শিবির চলছে। আমাদেরই বোন, আমাদেরই সমাজের এক মেয়ে, আমাদেরই কন্যা আর জি কর হসপিটালে তার সাথে তাকে খুন করে ধর্ষণ করা হলো। সে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিচার পাচ্ছে না। তার স্মরণে আমরা রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবিরে রক্তের গুরুত্ব কি, রক্তদানের গুরুত্ব কি নিশ্চিতভাবে আপনারা কম বেশি জানেন। আর এখানে এসে একটা জিনিস আমার ভালো লেগেছে, আর বিভিন্ন জায়গায় আমি দেখছি যে আমরা যে বার্তা সমাজে পৌঁছাতে চাইছি, হয়তো ভোটে কনভার্ট না হলেও সামাজিকভাবে আমাদের বার্তাটা মানুষ নিচ্ছেন। এখানে এখন পর্যন্ত সামান্য একটা বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। 87 জন মানুষ রক্ত দিয়ে দিয়েছেন। 87 জনের মধ্যে কিন্তু আমি দেখলাম 30-এর অধিক মহিলারা রক্ত দিচ্ছে। এই বার্তাই তো আমরা সমাজে দিতে চাই যে আমাদের সমাজে ছেলেদের থেকে কোনো অংশে মেয়েরা পিছিয়ে নাই। দেখুন, এখানে 4 জন বসে আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রোহন্ডা অঞ্চলের 4টে মানুষের ভোটে নির্বাচিত হয়ে 4 জন সদস্য। এই রোহন্ডাতে ছেলেদের থেকে মেয়েদের আমাদের সদস্যের সংখ্যা বেশি। আমরা এই বার্তা দিতে চাই, তার যে যার ধর্মীয় পরিচয় থাকবে, কারো ধর্মীয় পরিচয় বিসর্জন দিয়ে নয়, ধর্মীয় পরিচয় রেখেই তাদেরকে রাজনৈতিকভাবে লড়াই করে সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি কথা বললাম, যারা দায়িত্বশীলেরা এসেছেন মেডিকেল ক্যাম্প থেকে ব্লাড নিতে, তারা বললেন আরো 1 ঘন্টা মতো থাকবেন, অর্থাৎ 2:30টা 2:30 পর্যন্ত তারা থাকবে। এখন যারা ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না, ভয় পাচ্ছেন রক্ত দিলে কি হবে না হবে, শরীর অসুস্থ হয়ে যাবে। দেখুন, শরীর অসুস্থ তাদেরই হয় ব্লাড দেওয়ার পরে যারা মানসিকভাবে ভেবে নেয় যে আমার শরীর থেকে 250 গ্রাম 300 গ্রাম ব্লাড বেরিয়ে গেল, আমি দুর্বল হয়ে গেছি। এইটা যারা ভেবে নেয় তারাই দেবে, তাদের মাথায় চক্কর দেয়, তার বাইরে কিছুই নয়। মেডিকেল সায়েন্স বলছেন পুরুষের ক্ষেত্রে 90 দিন, মহিলার ক্ষেত্রে 120 দিন ছাড়া যদি কেউ নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। মেডিকেল সায়েন্স অনেক কটা লিস্ট দিয়েছে যে রক্তদান করলে কি কি উপকার হয়। নিজের রক্তদান করলে আমরা এতদিন শুনে আসছি রক্তদান প্রাণদান, রক্তদানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচে। অবশ্যই রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে।
যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যাদের প্রায় নিয়ম মাফিক যাদের রক্ত নিতে প্রয়োজন হয়, তাদের জন্য তাদের স্বাস্থ্য ভালো থাকে। সাথে সাথে এটা মাথায় রাখবেন, মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি নিয়মিত রক্তদান করে তার স্ট্রোক হওয়ারও সম্ভাবনা, ঝুঁকি অনেক কমে যায়। এই মুহূর্তে পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে 2টো রোগ হচ্ছে, একটা আপনার ক্যান্সার আর দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক। এখন ক্যান্সারের কোনো এজ ব্যারিয়ার নাই, বাচ্চা থেকে বড়দেরও হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে একটা সময় ছিল যে স্ট্রোক যখন হতো আরো 50 ঊর্ধ্ব, 50-এর বেশি বয়স মানুষের স্ট্রোকে অনেক সময় আমরা খবর পেতাম যে অমুক জন স্ট্রোক করে মারা গিয়েছে বা অসুস্থ হয়ে গিয়েছে, স্ট্রোকে আক্রান্ত হয়েছে, 50-এর ঊর্ধ্বে তার এজ। কিন্তু আজকের ডেটে দেখুন 30 বছরের ইয়াং ছেলে, 35 বছরের ইয়াং ছেলে মেয়েরও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার অনেক রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যদি আপনি নিয়মিত এই রক্তদান করেন বা রক্ত ডোনেট করেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, রক্তদান সম্প্রীতির বার্তা বহন করে, ঐক্যের বার্তা দেয়, অপরের জীবন বাঁচতে পারে। ঠিক সাথে সাথে রক্তদান করলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অপরের উপকারের সাথে সাথে আপনি একজন রক্তদানের সাথে সাথে আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসাবে নিজেকেও গড়ে তুলুন। তা অনুরোধ আপনাদের কাছে এটাই, কে কি বললো না বললো, কোন কমিটির মাধ্যমে রক্তদান হচ্ছে ও দেখার আপনার প্রয়োজন নাই। আমি একজন দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আজকে বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে দাঁড়িয়ে, পাশে আমার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আছে, তাকে নিয়ে আপনাদের এখানে একটা বার্তা দিতে চাই। বার্তাটা এটাই, আমরা যেমন রক্তের জাত ধর্ম বর্ণ দেখি না, ঠিক একইভাবে আমাদেরও রক্ত ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প কারা করছে তারও আমরা পরিচয় দেখব না। এখানে ক্যাম্প হচ্ছে পালিতপাড়াতে, আইএসএফ করেছে। 90 দিন বা 120 দিন পরে আইএসএফ এর পক্ষ থেকে হলো আর না হলো আপনাদের দেখার প্রয়োজন নাই। 90 দিন বা 120 দিন পরে যদি দেখেন অন্য কোনো রাজনৈতিক দল ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, অনেক সময় মন্দির কমিটি করেন, মসজিদ কমিটি করেন, ঈদগাহ কমিটি করেন, দুর্গা উৎসব কমিটি, এবং দেখেন অনেক ক্লাব বা এনজিও ব্লাড ডোনেশন ক্যাম্প করে। তাই আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার স্পষ্ট একটা বার্তা, 90 দিন বা 120 দিন পরে আপনারা আপনাদের সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্তটা দিয়ে সম্প্রীতির বার্তা যেমন দেবেন, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকেও গড়ে তুলুন। দুর্ভাগ্যের বিষয়, এখন বিরোধীরা রক্তদান শিবির করতে গেলেও সেখানেও শাসক দ্বারা নিপীড়িত হতে হচ্ছে, ডিস্টার্বের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ব্লাড ব্যাংকে গিয়ে কেউ বলে না যে আমি কঠোর তৃণমূল, আমি কঠোর বিজেপি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও, আমাকে বিজেপির রক্ত দাও, আমার আইএসএফ এর রক্ত লাগবে, কথা বলে না, সেখানে ভেদাভেদ করে না। কিন্তু এই ধরনের ক্যাম্প যখন আমরা করতে যাই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয় যাতে না সাকসেস হতে পারে। কিন্তু আমরা সম্পূর্ণ ভরসা রাখি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি কেন্দ্রিক নয়, সাধারণ মানুষের ওপরে। আজকে আমরা বুথে একটা অঞ্চল জুড়ে ওই প্রোগ্রামটা নয়, একটা বুথের প্রোগ্রাম করেছি, সত্যি ভালো লাগছে। অনেক শাসক দলের অঞ্চল জুড়ে প্রোগ্রাম করলে এই সংখ্যা পার করতে পারেনি, অলরেডি আমরা 87 জনের পার করে দিয়েছি এই বুথের একটা প্রোগ্রামে। আমি রক্তদান নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা বেশি আমার থেকে অনেক মনে হয় বেশি জানেন। শুধু একজনের নাম বলে আমি আমার বক্তব্য একটু অন্য দিকে যাব, যে বার্নিং ইস্যুগুলো চলছে। জেমস হ্যারিসন এক বিখ্যাত ব্যক্তি, গুগলে টাইপ করলে পাবেন জেমস হ্যারিসন। তিনি যখন বাল্যকালে তার একটা মরণ ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন, তিনার রক্তের প্রয়োজন ছিল।
সেই সময় কিছু মানুষ তাকে রক্ত দিয়ে সহযোগিতা করেছিল, তিনি প্রাণে বেঁচেছিলেন। তিনি প্রাণে বাঁচার পরে তিনি তার জীবনে এত রক্তদান করেছিলেন, প্রায় লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল জেমস হ্যারিসন। তাই আপনাদের বলবো, আমরাও তো সেখানে অ্যাচিভ করতে পারবো না, আমাদের মধ্যে এই কম্পিটিশনটা আসা উচিত। আমাদের ভাঙড়ে এক ছেলে আছে, তার জীবনে এখন পর্যন্ত ভাঙড়ে রেকর্ড করে রেখেছে, প্রায় 65 বারের অধিক রক্ত দিয়েছে। আপনাদের মধ্যে এই কম্পিটিশনটা আসা উচিত যে আমাদের বুথে সব থেকে বেশি কে রক্ত দিতে পারে, সেটা আমরা তাকে বিবেচনা করব, তাকে আমরা রক্ত যোদ্ধা হিসাবে আখ্যায়িত করব। আমি জেমস হ্যারিসনের নামটা এই জন্যই বললাম, একটা সময় তিনার রক্তের প্রয়োজন ছিল, মানুষ সহযোগিতা করেছিল, তিনি প্রাণে বেঁচেছিলেন। তারপরে তিনি তার জীবনে এত রক্ত দিয়েছেন, লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল। তো আমাদের ওখান মধ্যেও জেমস হ্যারিসনের অনুপ্রেরণা আনতে হবে, আমাদের মধ্যেও তার দেখানো পথ আনতে হবে, যে রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচাবো আমরা। বন্ধুগণ, আজকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির। তিলোত্তমাকে ধর্ষণ করে, এই খুন করে ধর্ষণ করেছে, আমরা সকলেই জানি। আর তিনি কেন, তাকে কেন খুন করা হয়েছে কম বেশি জানি। আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়ে গুটি কয়েক কথা বলবো। আচ্ছা, আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। খুন করে ধর্ষণ, আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন। আপনাদের এইখানে একটু আগে গেলে কোথায় ওটা কামদুনি, তাই তো? এখান থেকে কত দূর? 4-5 কিলোমিটারের মধ্যে। কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল, এটা বুঝবেন ভালো করে। ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে, প্রথম ধর্ষণ করে, তারপরে কি করবে না করবে বলে দেবে, হ্যান করবে ত্যান করবে, যাই হোক, তারপরে খুন করে দেয়। কিন্তু তিলোত্তমার ঘটনা, এখানে এতজন ভিডিও হচ্ছে, পুলিশের লোক আছে, সেন্ট্রাল আইবির লোকও থাকতে পারে, কারণ অবস্থা দিয়ে কি করছে না করছে এখন রাজ্য সরকার, কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ওদের দেখানো পথে আমি চলছি না, ওদের দুর্নীতি, ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি, ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে। আমি নির্দ্বিধায় বলছি, তিলোত্তমাকে প্রথমে খুন করেছে, তারপরে ধর্ষণ করিয়েছে। কারণটা কি? আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয়, খুনের কারণটা আমরা খুঁজতে থাকি। তা তিলোত্তমাকে যদি শুধু খুন করে দিত, তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে 2 নম্বরই মালগুলো সহজে এক্সপোজ হয়ে যেত। এই 2 নম্বরগুলো যাতে না এক্সপোজ হয়, সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে, যাতে জনমানুষে কি হয়, ওই সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিলে বাবু, এইরকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল। কিন্তু নয়, সেটা নয়। তিলোত্তমা ওই আরজিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো, সেইগুলোর বিরোধিতা করেছে। কি কি অন্যায় চলতো? ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখতো, সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতে, মুখটা চেঞ্জ করে দিয়ে। তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল। তিলোত্তমা কি প্রতিবাদ করেছিল? মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা, মৃতের হাড় গোড় বিক্রি করে দিত। শুধু তাই নয়, ওটি রুমের মধ্যে, অপারেশন থিয়েটারের মধ্যে, যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রোগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে, ওদেরকে ছেড়ে এরা মচ্ছব করত ওর ভিতরে। এর প্রতিবাদ আমাদের তিলোত্তমা করেছিল, আপনাদের সোদপুরের মেয়ে। তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল? ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে ইকুইপমেন্ট গুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো, সেটার মধ্যে ভেজাল আসতো। তাহলে এই তিলোত্তমার অপরাধটা কি ছিল? আরজিকর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল। ঠিক নওশাদ সিদ্দিকী
বিশ্বজিৎ দাকে কেন জেল খাটতে হয়েছিল? রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে। আমাদেরকে প্রাণে মারতে পারেনি, আমাদের বোনটাকে, আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে। কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি, তিলোত্তমাও হয়েছে। তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল, ওই নোংরামির প্রতিবাদ করেছিল বলে। কাদের জন্য প্রতিবাদ করেছিল? আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল, এটা মাথায় রাখবেন। আজকের দিনে আমাদেরকে ভুল বুঝানো হচ্ছে, গুলিয়ে দেওয়া হচ্ছে। তিলোত্তমার ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে, কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি। তিলোত্তমা প্রতিবাদ করেছিল আর.জি. কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায়, সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল, যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল, এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছে এলো। আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে, ধর্ষণ করে, তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল, পৃথিবী থেকে পাঠিয়ে দিল। তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না। আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিলোত্তমা কোন ধর্মের মানুষ। ও তিলোত্তমা তো আমাদের মেয়ে নয়, ওর ধর্মীয় পরিচয় তো মুসলিম নয়, ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয়। এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা, ছোট করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। একটু ভাবতে হবে, তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য, তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য, তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য, তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য। কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের, তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে, আপনাকে আমাকে চিৎকার করতে হবে। গ্রামে গঞ্জ থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা যদি আওয়াজ না তুলি, আমরা যদি চুপ করে যাই, আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর। এক, এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে। আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব, যেভাবে দালালদের রমরমা, বেড পাচ্ছেন না, আরো বেশি হবে। আপনার আমার মধ্যে যে ইনজেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে, সেইগুলো দেখবেন 2 নম্বরই হবে। এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না। আর একটা কি হবে, যাদের মধ্যে রাস্তাঘাটে দেখছেন, বিভিন্ন সময়ে দেখছি, আপনি মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কুলতলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের নাই, বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন হেনস্থার তারা শিকার হচ্ছে, তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে। এইগুলো আরো বাড়তে থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনির কথা বলেছিলেন, 1 মাসের মধ্যে সব হয়ে যাবে। 10 বছর হয়ে গেল, কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না। তাই বিচার যদি আপনি যদি চান, বিচার যদি সঠিক চান, তাহলে মানুষকে জাগ্রত হতে হবে। বিচার যদি সঠিক সময়ে চান, মানুষকে জাগ্রত হতে হবে। পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন, আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে। যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে। মানুষ যদি ঝিমিয়ে যায়, বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ হতে থাকবে। আর আমি আপনি যদি চর্চা করি, কামদুনির কেন বিচার হলো না, আমি যদি আপনি চর্চা করি তিলোত্তমার এখনো বিচার হলো না, তাহলে প্রশাসনও চাপে পড়বে। এই চাপেরটাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে। তাই আপনাদের বলবো, অপদার্থ সিবিআই, কোর্ট সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল। রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না, তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে, সেই জন্য সিবিআইয়ের হাতে মামলাটা তুলে দিল কোর্ট। আর আমরা কি দেখলাম, সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং
আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করলো। কোর্টে প্রডিউস করার সময় 12টা পয়েন্ট উল্লেখ করেছিল। সেই 12টা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল, মানে যেটা 12টার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে, লার্জার কনস্পিরেন্সির সাথে এরা যুক্ত, ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত, সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা। আমরা কি দেখলাম, 90 দিন পার হয়ে গেল, চার্জশিট দিতে পারলো না সিবিআই, ফলে তারা জামিন পেয়ে গেল। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, উকিল সাহেব ছিলেন, চলে গেলেন, নালে আরো ভালো করে বলতে পারতেন। এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের বেশি শাস্তি হবে, তাদেরকে 90 দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে। আর এমন ধারাই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে 10 বছরের কম শাস্তি হবে, তাদের ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, না হলে কিন্তু বেল পেয়ে যাবে। এবার বলুন, সিবিআই এর হাতে দায়িত্ব দিয়েছিল, রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না পারে, হয়তো পারবে না, সেই জন্য সিবিআই এর হাতে। তাহলে লাভ হলো কি লস হলো? এ তো বলবে চোর তাড়িয়ে ডাকাত আনার মতো হয়ে গেল। কেন সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দিল না? এটা আমাদেরকে ভাবতে হবে। 3টা আমি কারণ দেখতে পাচ্ছি, একাধিক হয়তো কারণ থাকতে পারে। প্রথম কথা, সিবিআই এর আধিকারিকরা হয় টাকা খেয়েছেন, সিবিআই এর আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না গড়িমাসি করবো, অন্তত জামিনটা পেয়ে যাবে। দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া, সিবিআই আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মাধ্যমে হতে পারে। 3 নম্বর যেটা আমরা কেউ এড়িয়ে যেতে পারি না, যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে, দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা। অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোনো ষড়যন্ত্র বোঝাপড়া আছে, সেই জন্য জামিন দিয়েছে। ষড়যন্ত্র বোঝাপড়ার এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না, শুধু একটা কথাই বলবো। পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা, যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন কোর্টে তার জন্য এ জারি করেছে, তাকে হাজিরির কথা বলছে আমেরিকাতে, সেই শিল্পপতি যাচ্ছে না, দেশের মাথায় হ্যাট হচ্ছে। এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে, বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে, আমাদের এখানকার তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি, অর্থাৎ কোনো কথা বলেনি, মুখে স্যালো টেপ দিয়ে বসে আছেন, ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে। আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম মহরম খুব ভালো, এটা বুঝতে হবে। তাহলে হয়তো এটা হতে পারে দিল্লিতে এমন সেটিং হয়েছে, শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না, তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও। তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে? আমাদের তিলোত্তমা, যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল। তাই আপনাদের বলবো, আমাদেরকেও চিৎকার করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার দ্রুত বিচার চাই। প্রয়োজনে আমাদেরকে সিবিআই এর কাছে জবাবদিহি চাইতে হবে। আমাদের ছেলেরা গিয়েছিল স্টুডেন্ট ফ্রন্টে সিবিআই এর কাছে জবাবদিহি করতে, সিবিআই কে এটা বলতে চোখে চোখ রেখে, তুমি অপদার্থ, তুমি কত টাকা ঘুষ নিয়েছো, কার পায়ে হাত দিয়েছো, কার জুতো চেটেছো, যে আমাদের তিলোত্তমাকে 90 দিনের মধ্যে তুমি তিলোত্তমার খুনি যারা, তিলোত্তমার সাথে যারা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত আছে বলে যাদেরকে অ্যারেস্ট করেছো, তিলোত্তমার খুনের ভিত্তিতে তাদেরকে চার্জশিট দিলে না, কার পায়ে জুতো চেটেছো, এটা জানতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা, তখন রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। শুধু আটকানো নয়, তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের উপরে। দুজন এখনো অসুস্থ আছে। জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই এর কাছে, ঠান্ডা মাথায় বুঝবেন। জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল? বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে, রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয়। তাহলে রাজ্য পুলিশ আটকাচ্ছিল কেন? মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন? বোঝাপড়াটা বুঝতে হবে। আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ দাদের নেতৃত্বে
শামসুল সাহেবদের নেতৃত্বে গিয়েছিল, ওখানেও আটকে দিয়েছে। এটা আপনাদের বুঝতে হবে। ব্যাপারটা কি বলুন তো, বুকে ব্যথা লাগছে। সিবিআই এর কাছে জবাবদি করতে চাচ্ছে, এদের বুকে ব্যথা লাগছে। কারণ কি? ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে। এই বোঝাপড়াটা বুঝতে হবে। এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিতে হবে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে ভোট দিয়ে আনতে হবে, তারা দিবা স্বপ্ন দেখছেন। দুটো, এই একটা বিন্দুতে দুটো ফুল। এদের আমি আপনি যদি উদাহরণের জন্য বলি বুঝতে পারবেন। দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না? ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড আছে। একটা মধ্যমগ্রাম মোড়ে আছে, একটা বারাসাতে আছে, একটা আমডাঙ্গাতে আছে। ওদের মালিক কিন্তু ভাঁড় কিন্তু এক জায়গায়, শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে। তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে, প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল, এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর। তা আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে, বিজেপিকে আসতে দেওয়া যাবে না, আসতে না দিলে কাকে ভোট দিতে হবে? তৃণমূলকে। তারাও দিবা স্বপ্ন দেখছে। আপনারা বলুন বুকে হাত দিয়ে, শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন, যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে। বিজেপির বড় বড় নেতারা বাংলায় আসছে, বাংলার মুসলমানদেরকে উল্টো পাল্টা ভাষায় আক্রমণ করছে, এমন ভাষায় কথা বলছে যে কোনো সময় দাঙ্গা লেগে যাবে। হিন্দু মুসলমানের যে সুসম্পর্কে আমরা বসবাস করছি, এটা নষ্ট হয়ে যাবে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ একবারও অ্যাকশন নিয়েছে? মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে একবারও কোনো স্টেপ নিয়েছে? কিন্তু শাসন থানার গিয়ে ওখানকার যিনি এসডিপিও ছিলেন, তাকে দালাল বলার জন্য মমতা ব্যানার্জি আমার নামে নোটিশ পাঠাচ্ছে। তোমার ওই নোটিশকে আমি কি করি? আমার নামে নোটিশ পাঠাচ্ছ, দালালকে দালাল বলেছি, ওই জন্য ওনার রাগ হয়ে গেছে। আর পশ্চিমবাংলার মুসলমানকে সে দিন রাত গালাগালি করে যাচ্ছে দিল্লি থেকে বিজেপির নেতারা, তাদের বিরুদ্ধে কোনো মামলা করছে না। আমরা দেখলাম কদিন আগে সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে বিজেপির একটা ডেলিগেশন টিম যাচ্ছিল, ওখান থেকে এমন শব্দ ব্যবহার করলো, পাঞ্জাবি একটা অফিসার ছিলেন, তাকে খালিস্তানি বলে দেখে দেওয়ার চেষ্টা হলো। এত ভয়ঙ্কর কথা। কই মমতা ব্যানার্জি যারা খালিস্তানি বলে আমাদের এই অফিসারটাকে অপমান করলো, আমাদের রাজ্য পুলিশের অফিসারটাকে অপমান করলো, কই মমতা ব্যানার্জিকে দেখতে পেলাম না। যারা অপমান করলো খালিস্তানি বলে, যারা অন্যায় করলো, তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যে আমি তো সবাইকে বলি না ভাই, দেখেছেন কাউকে আমি সবাইকে দালাল বলতে? বরঞ্চ বলি পুলিশ আমাদের বন্ধু, আর আজকেও বলছি পুলিশ আমাদের সামাজিক বন্ধু, আমাদের সমাজের একটা অংশ, ওয়ান অফ দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি। শুধু নট অনলি ওয়ান অফ দ্য পার্ট, ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল পার্ট অফ আওয়ার সোসাইটি। আমাদের সোসাইটি একটা গুরুত্বপূর্ণ তারা অংশ, পার্ট। আজকের দিনেও বলছি। কিন্তু আমার নামে নোটিশ পাঠাতে পারে এরা। আর যে খালিস্তানি বলে আমাদের এক পুলিশকে অপমান করলো, মমতা ব্যানার্জির নামে নোটিশ পাঠাবে না। কারণ তারা তো বিজেপি। বিজেপি আর তৃণমূল সকালবেলা যতই কুস্তি করুক না কেন, সন্ধ্যার পরে এক টেবিলে বসে এরা চা খায়। তাই যারা ভাবছে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকাবো, তাদের উদ্দেশ্যে বলছি দিবা স্বপ্ন দেখছে। 1998 সালে তৃণমূলের জন্ম হয়েছে কাদের হাত ধরে? তখন আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী জি আর রাজনাথ সিং এদের একটা সময় ছিল। এখন এদেরকে কাউকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি আর রাজনাথ সিংকে সেইভাবে? আডবাণীজিকেও দেখা যাচ্ছে না, এখন এদেরকে সাইড লাইন করে দিয়েছে। কিন্তু ওনাদের হাত ধরে তৃণমূলের তৈরি হচ্ছে। যার যে তৃণমূল বিজেপির গর্ভে জন্ম হয়েছে, সে তৃণমূল নাকি আবার বিজেপির বিরোধিতা করবে? ভাই যতই হোক, যারা জন্ম দিয়েছে তাদের প্রতি একটা টান থাকবে না? যত খারাপই ছেলে হোক না কেন, বাবা মার সাথে যত খারাপই আচরণ করুক না কেন, কিন্তু অন্যজন যদি বাবা মাকে কিছু বলে, ছেলে ছেড়ে কথা বলবে না। ঠিক আমরা যখন এনআরসির বিরুদ্ধে লড়াই করছিলাম, দিল্লি সরকার এনআরসির নাম করে
সিএ এর নাম করে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার চেষ্টা করছিল। পশ্চিম বাংলায় তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা যখন আন্দোলন করছিলাম, এই মমতা ব্যানার্জি কিন্তু প্রায় 2000 ছেলের নামে, মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। আরে আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে, কেন মুসলিম ছেলেদের গুলোর বিরুদ্ধে মামলা করেছিল? ওই ছেলে বাবা মার সাথে একটু সম্পর্ক খারাপ হলো, থার্ড কেউ এসে বাবা মাকে বললে ছেড়ে কথা বলবো না। গার্জেনের বিরুদ্ধে বলছিলাম, রাগ হচ্ছিল। তাই আমি বলছি এটা বুঝতে হবে, একটু যদি না বোঝেন ওই কাকে কান নিয়ে চলে গেছে হবে, কাকের দিকে তাকাবেন না। আমি অনুরোধ করছি কানের দিকে তাকান, হাত দিন, কানে হাত দিয়ে দেখুন আছে না নাই। আপনাকে বলছে মমতা ব্যানার্জি সরকারের আমলে থাকলে নাকি আপনি সব থেকে বড় নিরাপদ। ভালো কথা, খাতায় কলমে আমি দেখতে চাই, ও আমি খাতায় কলমে ছাড়া দেখতে চাই না। ভালো জামা পরে নওশাদ সিদ্দিকী এসেছে, সকালবেলা খেয়ে এসেছে কি আসেন ওটাকে দেখতে হবে। হাসি মুখে আছে ঠিক কথা, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয়নি ওটাকে দেখতে হবে। বলছে আপনাকে বাঁচাবে, ভালো কথা। তো ভালো কথা বাঁচাবেন, তার তথ্যটা যদি একটু দেখি। পশ্চিম বাংলার জেলে এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে। আমি তথ্য দিয়ে বলছি, আমার কথাই যদি একটা শব্দ ভুল হয় মমতা ব্যানার্জি আমাকে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। দালাল বলেছি বলে রাগ করে আমার নামে নোটিশ পাঠিয়েছে, আর যদি আমি ভুল তথ্য দিয়ে আমাকে ছেড়ে দেবে মনে হয়? বলে যত রকম ধারা আছে লাগায়, একটু মিথ্যে ধারা পারলো সেটা লাগা। আমার নামে ধারা লাগিয়েছিল, কি প্রচার করেছিল, আমি নাকি ওই কি কালো টাকা ফাঁকায় কি সব হ্যান ত্যান করেছিলাম। আমাকে জানতে চেয়েছিল, আমি আমার ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছিলাম। ব্যাংক ডিটেলস থেকে ওরা অবাক হয়ে গেছে, ভাবছে এবার আমাকে ওকে নওশাদকে একটু কিছু দেওয়া দরকার, আমার ব্যাংকে যা টাকা ছিল। তো অনেক চেষ্টা করেছে, কিছু মানে বুক ফুলিয়ে গেছে আর মুখ ফুলিয়ে এসেছে আইনের চড়কে হাইকোর্ট থেকে। তো আমাকে ছাড়বেন, আমি যদি একটা ভুল কথা বলি। পশ্চিম বাংলায় এই মুহূর্তে প্রায় 25,000 মানুষ জেলবন্দি আছে, তার মধ্যে 3,000 মতো প্রায় বিদেশি নাগরিক আছে। মায়ানমারের আছে, বাংলাদেশ আছে, নাইজেরিয়া আছে, ইউক্রেনের আছে। আমি প্রেসিডেন্সি যখন জেলে ছিলাম ইউক্রেনের একজন ছিল। তো ওই ধরনের ভাবে প্রায় 3,000 বিদেশি নাগরিক আছে, তাহলে থাকলো 22,000। এই 22,000 নাগরিককে যদি আপনি দেখেন, 16 থেকে 18,000 কিন্তু মমতা ব্যানার্জি যাদেরকে বাঁচাবে তাদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে। তো ভালোবাসা তো খাতাই কলমে প্রমাণ দিতে হবে। শুধু ভালোবাসি ভালোবাসি বলে চলে গেলে পেট ভরবে না। আপনি বলছেন মুসলমানদের বাঁচাবো, আর ধরে ধরে মুসলিম ছেলেগুলোর নামে মিথ্যা কেস দিয়ে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এই কেমন ভালোবাসা ভাই? আপনি বলছেন আদিবাসীদেরকে ভালোবাসি, আদিবাসীদের জমিগুলোকে কেড়ে নিয়ে আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছেন। এই কি আদিবাসী ভালোবাসা ভাই? আপনি বলছেন দলিতদেরকে আমি ভালোবাসি, অনগ্রসর হিন্দুদেরকে ভালোবাসি, ভালো কথা ভাই। কিন্তু আমি তথ্য কি দেখছি, এসটি এসসি কোটাতে, এসটি এসসি মানে দলিত আর আদিবাসীদের জন্য সংরক্ষণ কোটাতে টাকা দিয়ে নন এসটি এসসিরা চাকরি করছে। কি এমন ভালোবাসা ভাই? খাতায় কলমে প্রমাণ দিতে হবে তো। আমি আপনাদের বলি, বিভিন্ন থানাতে যান, দরকার হলে আরটিআই করুন। লাস্ট 5 বছরের কথা যদি আমি বলি, আপনি আরটিআই করলে দেখতে পাবেন বিভিন্ন থানাতে কিভাবে মিথ্যা কেস হয়ে মুসলিম ছেলেদেরকে হ্যারাসমেন্ট করছে এই রাজ্য সরকার। বলছে বাঁচিয়ে দেব, বিজেপির হাত থেকে বাঁচাবো, কিন্তু আপনাকে কি করছে? আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে। হাজার হাজার নয়, লাখো লাখো ছেলের নাম, মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে। মিথ্যা মামলা, কাউকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে, কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে। এই ধরনের মামলা জেলের মধ্যে আছে, ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের। আরে কি বলছে, বিজেপির হাত থেকে বাঁচাবো। ব্যাপারটা আপনাদের বলি, বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে। তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক। আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না, এটা মাথায় রাখবেন। হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না। খাজা বাবার মাজারের নিচে মন্দির, সাম্বাল মসজিদের নিচে মন্দির,
অমুক মসজিদের নিচে মন্দির, এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না। সেই জন্য মোহন ভাগবতজির গতকালকে একটা আর্টিকেল পড়লাম, তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত। উনি বুঝে শুনেই বলেছেন যে হিন্দু ভাইরা এটাকে খাচ্ছে না, হিন্দু ভাইরা এটাকে ভালো করে নিলে তাহলে এটা কেন এগিয়ে যেত। যদিও আশা কেন খাবে, রুজি রুটির প্রশ্ন নয়, দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছে না ঠিকঠাক, আর মন্দির করলে হবে। যাক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আবার ফিরে আসি। তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে। আর আরএসএস যে এই ভাঁড়, যে বিজেপিকেও চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে, সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে। কারণ কি, দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তার থেকে বেশি করিয়ে নিচ্ছি, তাহলে বিজেপির দরকার নেই, তৃণমূলই চলুক। দেখুন না, 22-23 হাজারের মধ্যে 16-17 হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে। এফআইআর দেখুন, লিস্ট দেখুন, এফআইআর লিস্ট দেখুন যে কিভাবে